আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক পরিসংখ্যানের কেন্দ্র প্রবণতা অধ্যায়ের গড় সম্পর্কে আমাদের আলোচনা চলছে। এই গত ক্লাসে আমি পার্ট 1-এ গড়ের সূত্র, সংক্ষিপ্ত পদ্ধতি এবং প্রত্যক্ষ পদ্ধতির সূত্রগুলো উপস্থাপন করেছি। আজকে আমি প্রত্যক্ষ পদ্ধতির সাহায্যে দুইটি অঙ্কের সমস্যার সমাধান করব। এখানে এগুলো করার প্রয়োজন কারণ পরবর্তীতে আমাদের এগুলো কাজে লাগবে, কারণ যখন মিসিং ফ্রিকোয়েন্সি করব এবং অন্যান্য অধ্যায়ে তখন আমাদের গড় কাজে লাগবে, যেহেতু এগুলো হুবহুব খুব কমই আসে। তারপর আমাদের এগুলো না করলে পরবর্তীতে আমরা অগ্রসর হতে পারবো না। যাক, আমি আজকে সমস্যা 1 আর সমস্যা 2 উপস্থাপন করেছি। একটা অবিন্যস্ত, একটা বিন্যস্ত, একটা শ্রেণীবদ্ধ আছে আর একটা অশ্রেণী আছে। এই দুটি সমস্যার সমাধান করব। আর অবশ্যই তোমরা চ্যানেলটি দেখতে লাগো এবং ইকোনমিক টিচিং একাডেমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো আগে পাওয়ার জন্য। সমস্যা 1, সমস্যা 1-এর আমি সমাধান করি। এখানে দেখো, এটা অবিন্যস্ত তথ্য, মানে এখানে এফ আলাদা করে দেওয়া নেই। যখনই এফ আলাদা করে, গণসংখ্যা আলাদা করে দেওয়া না থাকবে, সেই তথ্যটি অবিন্যস্ত তথ্য। আর অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে আমরা যখন প্রত্যক্ষ পদ্ধতি বা সরাসরি পদ্ধতি বলে, যখন আমি প্রত্যক্ষ পদ্ধতির সমাধান করব, তখন সূত্রটি আমাদের কি আসবে? অবিন্যস্ত। এখানে প্রত্যক্ষ পদ্ধতির দুইটা সূত্র ছিল। একটি ছিল সামেশন এক্স বাই এন, আরেকটি ছিল গড় এক্স বার সামেশন এফ এক্স বাই এন। যেহেতু এখানে এফ দেওয়া নেই, তাহলে আমাদের 1 নাম্বার সূত্রটি লাগবে। যাক, আমরা শুরু করতে পারি। এখানে বলেছে অবিন্যস্ত তথ্য এত থেকে যোজিত গড় নির্ণয় করো। আমরা লিখি যোজিত গড় নির্ণয় সারণী। যাক, এখন আমি সারণী করব। দেখো, এখানে সারণী খুবই ছোট একটি সারণী হবে। তথ্য আছে 1টি 2টি 3টি 4টি 5টি তথ্য আছে। আমি 6টি সারি টানি, অথবা 7টিও টানতে পারি। 1 2 3 4 5 6 7টিও টানতে পারি। প্রথমে যেহেতু তথ্যগুলো এক্স দ্বারা প্রকাশ করে, আমি এক্স দিলাম। আর এখানে 42 56 28 70 94। এখন গড় করতে গেলে আমাদের সূত্র লাগবে কোনটি? দেখো, এখানে এফ নেই, তাহলে অবশ্যই আমার 1 নাম্বার সূত্র লাগবে প্রত্যক্ষ পদ্ধতিতে। আমি প্রত্যক্ষ পদ্ধতিতে সমাধান করছি। এখানে আমি লিখে দিতে পারি, এর আগে আমি লিখে দিলাম প্রত্যক্ষ পদ্ধতিতে। তোমাদের মনে রাখার স্বার্থে এখানে লিখে দিলাম প্রত্যক্ষ পদ্ধতিতে। এখন 1 নাম্বার সূত্র লাগবে, তাহলে আমার সামেশন করা লাগবে, যোগ করা লাগে। সামেশন মানে সমষ্টি, সামেশন এক্স। দেখা যাক, যোগ করি। 2 আর 6 8, 8 আর 8 16, 16 আর 4 বিশেষ শূন্য, হাতে 2, 2 আর 9 11, 11 আর 7 18, 18 আর 2 20, 20 আর 5 25, 25 আর 4 29। ব্যাস, আমাদের সমষ্টি চলে আসছে। এখানে আমি একটা জিনিস লিখে নিতে পারি, এন সমান, এন মানে মোট গণসংখ্যা কয়টি? 1 2 3 4 5 5, এন সমান 5। অতএব যোজিত গড় এক্স বার সমান, সূত্র যেহেতু এফ নেই, সামেশন এক্স বাই এন। এখন সামেশন এক্স এর মান কত পাইছি? 290। এখানে এন 5। ভাগ দিলে কত আসবে?
যেহেতু সামথিং আসবে, এখানে আমি 290 রে ভাগ দিই 5 দ্বারা, তাহলে আসছে কত? ও না, এখানে সামথিং আসছে না, 58 আসতেছে। দেখো এগুলো আমাদের একভাবে এভাবে স্বতন্ত্র আসে না, অনেক সময় এর সাথে গড় মধ্যমা প্রচুর দিয়ে দেয়। আমি আগে তোমাদের গড় কমপ্লিট করে নিই, যখন আমি 3টা গড় মধ্যমা প্রচুর 3টে কমপ্লিট হয়েছে তখন আবার 3টে একসাথে দেখানোর চেষ্টা করব। এখানে গড় চলে আসছে, এটা এখানে শেষ। যত প্রকার অবিন্যস্ত তথ্য আছে ঠিক এভাবে সমস্ত অঙ্ক করা যায়। প্রত্যক্ষ পদ্ধতি, সংক্ষিপ্ত পদ্ধতি পরে দেখাবো। এটা শেষ, পরবর্তীতে আমরা দ্বিতীয়টা সমাধান করার চেষ্টা করি। সমস্যা 2, সমস্যা 2টি সমাধান করব। এখানে নিচের গণসংখ্যা নিবেশন থেকে মধ্য বা গড় নির্ণয় করো। মধ্যক যা গড় তাই, এদের ইংলিশ নাম মিন। হ্যাঁ, এখানে আমার কয়টি সারি টানতে হবে? 1 2 3 4 5 6, আরেকটি আমাদের যোগ করার জন্য টানতে পারি, মোট 7টি সারি টানতে পারি। সারি টানি, 3 4 5 6 7। এখন কলাম কয়টি টানব? যেহেতু এখানে সূত্রটি হবে সামেশন f(x/n). দেখো অঙ্কের জন্য 2টি, শ্রেণীর জন্য একটি টানবো আর গণসংখ্যার জন্য একটি টানবো। আর x মধ্যবিন্দু, আমার যেহেতু অঙ্কের ভিতরে x দেওয়া নেই, আমি x নির্ণয় করে নেব, তার কারণে একটি টানবো। আর যেহেতু f(x) গুণ আকারে আছে, f(x) এর জন্য একটা টানবো। আর আমাদের প্রয়োজন নেই। শ্রেণী গণসংখ্যা f দ্বারা প্রকাশ করে, তারপরে মধ্যবিন্দু x দ্বারা প্রকাশ করে, আর এখানে f(x). আমি এখানে লিখিনি, অবশ্য লেখার দরকার ছিল যে গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। গড় নির্ণয়ের প্রয়োজনীয় সারণী। প্রয়োজনীয় সারণী আমি সেই প্রত্যক্ষ পদ্ধতি করব। এখন এখানে দেওয়া আছে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60। গণসংখ্যা দেওয়া আছে 5 6 10 4 2। এখন মধ্যবিন্দু, কিভাবে মধ্যবিন্দু নির্ণয় করতে হয়? মধ্যবিন্দু নির্ণয় করার নিয়ম, এখানে যে শ্রেণী আছে এর উচ্চসীমা আছে, নিম্নসীমা আছে, আর এই গণসংখ্যা নিবেশনটি আছে বহির্ভূত পদ্ধতিতে। বহির্ভূত পদ্ধতি কোনটি? যে প্রথম শ্রেণীর উচ্চসীমা, পরবর্তী শ্রেণীর নিম্নসীমা, দেখো 20 20 30 30 40 40 50 মিল আছে, এটা হচ্ছে বহির্ভূত পদ্ধতি। আর শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করার নিয়মটা আমি বলবো। 10 আর 20 যোগ করলে কত হয়? 30। 30-এ 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 15। 15। এভাবে 20 আর 30 যোগ করলে কত হয়? 50। 2 দিয়ে ভাগ দিলে 25। দেখো এখানে প্রত্যেকের শ্রেণী ব্যবধান 20 থেকে 10 বাদ, 30 থেকে 20 বাদ, 40 থেকে 30 বাদ, প্রত্যেকের বাদ দিলে কত আসছে? 10। প্রত্যেকের শ্রেণী ব্যবধান 10। তাহলে আমি এখানে মধ্যবিন্দুর সাথে ক্রমান্বয়ে যদি 10 করে যোগ করি, তাহলে
আমাদের মধ্যবিন্দু চলে আসবে। প্রথম মধ্যবিন্দুর সাথে একভাবে ক্রমান্বয়ে 10 করে যোগ করব, চলে আসবে। ব্যাস, যেহেতু শ্রেণী ব্যবধান সমান, মনে রাখবে শ্রেণী ব্যবধান সমান হলেই কেবল এইভাবে প্রত্যেক, যদি শ্রেণী ব্যবধান 5 হয় 5 5 করে যোগ করব, 10 হলে 10 10 করে যোগ করব। কিন্তু যদি অসম শ্রেণী ব্যবধান হয় তাহলে আমরা যোগ করে নির্ণয় করতে পারবো না, তখন আমার প্রত্যেকটি শ্রেণী যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে নির্ণয় করতে হবে। এইভাবে নির্ণয় করলে তখন ভুল হবে। এখন গণসংখ্যা মধ্যবিন্দু, এইবার আমরা এফ এক্স, এই এফ আর এক্স দুটা কি আকার আছে, গুণ আকার আছে, তাহলে গুণ করব। তাহলে এখানে 4 15 60, 5 15 কত 75, 4 25 100, 6 25 150, 350, 4 5 20, 0 4 4 16, 180, এখানে 55 দুগুণে 110। এখন আমার প্রয়োজন কোনটি? সূত্র অনুযায়ী আমাদের প্রয়োজন n। আমরা জানি f যোগ করলে মোট গণসংখ্যা হয় n দ্বারা প্রকাশ করে। এখন আমি যোগ করি 5 আর 6 11, 11 আর 10 21, 21 আর 4 25, 26 27, 27। আবার দেখি 5 আর 6 11, 11 আর 10 21, 21 আর 4 25, 25 আর 2 27। ঠিক আছে, এবার এটা যোগ করি, সামেশন এফ এক্স, সামেশন এফ এক্স যদি যোগ করি কত আসবে? এখানে আমার ঘরটা একটু ছোট হয়ে গেছে, দেখি 5 0 0 0 0, তাহলে 5 হাতে কিছু নেই, 7 7 আর 5 7 5 12, 12 আর 5 17, 17 আর 8 25, 25 আর 1 26, 6 হাতে 2 2 3 4 4 আর 3 7 আর 1 8, 865। দেখি আর একবার, 5 7 5 12, 12 আর 5, হ্যাঁ 17 17 আর 25, 25 আর 1 26, 6 হাতে 2 3 4 5 6 7 8। ঠিক আছে, অতএব গড় বা মধ্যক যাই দাও একবার সমান সামেশন এফ এক্স বাই এন। এখন সামেশন এফ এক্স কত? 865 আর এখানে 27। যদি আমি ভাগ দিই কত আসে? 865 ভাগ 27, 32.03। 3-র পরে 7 আছে, আমি মনে করো দশমিক পর দুইটা সংখ্যা নেব, এরা এইভাবে আছে 3 7 আছে, আমি মনে করো 3 পর্যন্ত রাখবো। তাহলে যেহেতু 3-এর পরে 7 আছে, আমি 3-এর সাথে 1 যোগ করলে কত হবে? 4। এখানে প্রায় লেখা যায়। এই শেষ। তোমার যদি শ্রেণীবদ্ধ থাকে, আমরা এইভাবে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয় করতে পারি। এর পরবর্তী পার্টে আমি তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে গড় নির্ণয় করতে হয় সেটি দেখাবো। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।